আমরা আজ এক খুব অন্যরকম আলোচনা নিয়ে এসেছি। বিষয় রাধা আর কৃষ্ণের শেষ দেখা। হ্যাঁ, তবে এটা কিন্তু কোনো চিরাচরিত পুরাণ বা লোকগাথা নয়। একদমই। এর ভিত্তিটা বেশ আধুনিক। একটা সিনেম্যাটিক ডকুমেন্টারির ধারণা থেকে নেওয়া। ঠিক, যেখানে পুরাণ, দর্শন, প্রেম, বিচ্ছেদ সব মিশে গেছে, প্রায় যেন একটা নেটফ্লিক্স স্টাইলের গল্প। আমাদের আজকের লক্ষ্য হল এই কাব্যিক, এই আবেগঘন পুনর্গঠনটার গভীরে যাওয়া, এর প্রতীকী মানে খোঁজা। আর সময় বা বিচ্ছেদকে পেরিয়ে যে প্রেমের ধারণা, সেটা কিভাবে আসছে তা দেখা। এই উৎসটার একটা বিশেষ দিক হল এটা একটা পৌরাণিক দেখাকে খুব কাছের, প্রায় ঐতিহাসিক ঘটনার মতো করে ভাবছে। ঠিক, আর এটাই কিন্তু পরিচিত চরিত্রদের ওপর একটা নতুন আলো ফেলে। আমরা দেখব এই গল্পে রাধাকৃষ্ণকে কতটা মানবিক আবার কতটা দার্শনিক দৃষ্টিতে আঁকা হয়েছে। দারুণ। তাহলে শুরু করা যাক। একেবারে পরিবেশটা দিয়ে শুরু করি। হ্যাঁ, সেটাই ভালো হয়। উৎস বলছে গল্পটা শুরু হচ্ছে বৃন্দাবনের এক কুয়াশাচ্ছন্ন সকালে। আচ্ছা। হালকা বৃষ্টির শব্দ, দূরে খুব নরম একটা বাঁশির সুর, আর কদম গাছের তলায় একটা নীল ময়ূর পালক পড়ে আছে। বাহ, পরিবেশটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর বর্ণনাকারী বলছেন সময় মাঝে মাঝে থেমে যায় ঠিক যখন দুটি হৃদয় শেষবারের মতো একে অপরকে দেখতে আসে। এই যে থেমে যাওয়া সময়, এটা কি শুধু কাব্যিক নাকি এর অন্য মানে আছে? দেখুন, এটা শুধু কাব্যিক অলংকার নয়, এটা আসলে থিমের অংশ। উৎস শুরুতেই বুঝিয়ে দিচ্ছে এই সাক্ষাৎ জাগতিক সময়ের মাপকাঠিতে বাঁধা নয়। মানে? এটা মনের সময়, স্মৃতির সময়। আর এই আবহের মধ্যেই বহু বছর পর কৃষ্ণের বাঁশির ডাক রাধার কানে পৌঁছায়। বহু বছর পর? হ্যাঁ, আর উৎসের বর্ণনা অনুযায়ী এই ডাক শুধু সুর নয়, এটা যেন প্রেম, প্রতিশ্রুতি এবং অপূর্ণতার ব্যথা সব মিলিয়ে একটা তীব্র অতীত যা বর্তমানে এসে ধাক্কা মারছে। আর রাধার প্রতিক্রিয়া? রাধা নিজেকেই প্রশ্ন করছেন, তুমি আবার ডাকছ কৃষ্ণ, নাকি আমি স্বপ্ন দেখছি? এই দীর্ঘ নীরবতার পর বাঁশির ডাকের তাৎপর্যটা এখানে। এটা অতীতের সবটুকু ভার নিয়ে এসেছে। তারপর কৃষ্ণ এলেন, তার চারপাশে একটা দিব্য আভা, কিন্তু উৎস জোর দিচ্ছে তার চোখের ওপর, যেখানে স্নিগ্ধতা আর অনন্ত বেদনা। মানে ঐশ্বরিক হয়েও খুব মানবিক একটা ক্লান্তি, তাই না? হ্যাঁ, অভিজ্ঞতার গভীর ছাপ। তিনি অপেক্ষা করছেন শুধু রাধার জন্য। আচ্ছা। যখন দেখা হলো, কৃষ্ণ বলছেন, আমি এসেছি তোমার কাছে রাধা, কিন্তু এবার আমার হাতে বাঁশি নেই। ও, বাঁশি নেই। হ্যাঁ, আর রাধার উত্তরটাও খুব তীক্ষ্ণ, কারণ আমার কান আর শোনে না সেই সুর যা একসময় আমায় ভাঙত। এ কথাগুলোর মানে কি দাঁড়ায়? এখানে অনেকগুলো স্তর আছে দেখুন। প্রথমত, এই কৃষ্ণ কিন্তু দ্বারকার রাজা বা জগতের রক্ষাকর্তা নন। উৎস বলছে রাধা, যার প্রেমে কৃষ্ণ মানুষ হয়েছিল, ঈশ্বর নয়। তিনি এখানে প্রেমিক সত্তা। একদম। দ্বিতীয়ত, বাঁশির অনুপস্থিতি। এটা একটা খুব বড় প্রতীক। কিভাবে? এর মাধ্যমে উৎস সরাসরি বলছে এটা সেই কৈশোরে চঞ্চল মধুর প্রেমের দিন নয়। সেই সময় সেই সুর তারা পেছনে ফেলে এসেছেন। এই দেখাটা অনেক বেশি পরিণত, গভীর, হয়তো আরও জটিল অনুভূতিরও। আর রাধার উত্তর, যা একসময় আমায় ভাঙত। এটা বুঝিয়ে দেয় সেই সুরের প্রভাব তিনি সচেতনভাবে পেরিয়ে এসেছেন বা আসতে চেয়েছেন। ভাঙত শব্দটা খেয়াল করার মতো। প্রেম এখানে শুধু আনন্দ নয়, গভীর বেদনারও উৎস ছিল। বুঝলাম। তাহলে সেই পরিণত জটিল মুখোমুখি হওয়ার মুহূর্তটা কেমন? উৎস বলছে রাধা ধীরে ধীরে এগিয়ে যান কৃষ্ণের দিকে, তাদের মাঝে শুধু নীরবতা আর অতীতের ছায়া। আর কথা? রাধার কথায় একই সঙ্গে সম্পর্কের গভীরতা আর বর্তমানের এক ধরনের নির্লিপ্তি ফুটে ওঠে। তিনি বলছেন, তুমি গোবর্ধন তুলেছিলে, আমি তোমার চোখ তুলেছিলাম। তুমি পৃথিবী বাঁচিয়েছিলে, আমি তোমায় ভালোবেসেছিলাম। আজ আমি কিছুই চাই না। আজ আমি কিছুই চাই না। এটা কি উদাসীনতা নাকি অন্য কিছু? ঠিক উদাসীনতা নয়, আমার মনে হয় এটা একটা চরম প্রাপ্তির পরের অবস্থা, যেখানে জাগতিক চাওয়া পাওয়ার হিসেবটা অর্থহীন হয়ে যায়। মানে যা পাওয়ারটা পেয়ে গেছেন? হ্যাঁ, বা যা অনুভব করেছেন তা এতটাই সম্পূর্ণ যে আর কোনো কিছুর আকাঙ্ক্ষা বাকি নেই। কৃষ্ণের উত্তরটাও কিন্তু সেদিকে ইঙ্গিত করে। কি বলছেন তিনি? তবু
আমার জীবনও আজও তোমার নামেই সম্পূর্ণ। দেখুন, এখানে সম্পূর্ণতা শুধু রাধার উপস্থিতিতে নয়, বরং তার প্রভাব বা প্রেমের স্মৃতিতেই যেন। সম্পর্কটা আর দেওয়া নেওয়ার জায়গায় নেই। হ্যাঁ, এটা অস্তিত্বের অংশ হয়ে গেছে। উৎস এই সাক্ষাৎকে বর্ণনা করছে খুব অন্যভাবে, যেখানে কোনো প্রতিজ্ঞা ছিল না, কোনো অস্ত্র ছিল না, ছিল কেবল নীরবতা আর সময়ের বাইরে এক প্রেম। এই নীরবতাটা কি শূন্যতা? না না, শূন্যতা মোটেও নয়। আসলে এই নীরবতাই হল বোঝাপড়ার গভীরতম স্তর, যেখানে কথা হয়তো দরকারি হয় না, কিন্তু অনুভূতিগুলো স্পষ্ট। মানে কথা ছাড়াই কথা হচ্ছে। ঠিক তাই। উৎসের দ্বিতীয় অংশে একটা দৃশ্য আছে যেখানে রাধা জানতে চান তারা একে অপরকে স্পর্শ করতে পারবেন কিনা। আচ্ছা। কৃষ্ণের উত্তরটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ছোঁয়ার সময়ের মধ্যে নয়, হৃদয়ের মধ্যে। বাহ! এই উত্তরটাই কিন্তু মূল বিষয়টাকে স্পষ্ট করে। তাদের সংযোগটা আর শারীরিক বা জাগতিক সীমানায় বাধা নেই, এটা আত্মিক, চিরন্তন। তাহলে এই নীরবতা সেই আত্মিক সংযোগেরই প্রকাশ। যেখানে ভাষার প্রয়োজন ফুরিয়ে যায়। এই অংশে নদীর প্রতীকী ব্যবহারও এসেছে, তাই না? ঠিক। দ্বিতীয় অংশের চতুর্থ দৃশ্যে বলা হচ্ছে নদীর জলে তাদের ছায়া মিশে যাচ্ছে, আর বর্ণনাকারী বলছেন নদী জানে তারা চলে যাবে, কিন্তু নদীর জলে তাদের প্রেম চিরকাল থাকবে। নদী এখানে কিসের প্রতীক? সময়, স্মৃতি? আমার মনে হয় অনেক কিছুর। প্রথমত, নদী তো সময়ের প্রবাহ, যা বয়ে চলে যায়, থামে না। হ্যাঁ। দ্বিতীয়ত, নদী স্মৃতির ধারকও। যেমন জল ছায়া ধরে রাখে, তেমনি নদী যেন তাদের এই মুহূর্তটার সাক্ষী হয়ে থাকছে। আর তৃতীয়ত, এটা প্রকৃতির বুকে প্রেমের একটা স্থায়িত্বের প্রতীক। মানুষ হয়তো চলে যায়, কিন্তু তাদের অনুভূতি, তাদের গল্পটা প্রকৃতির অংশ হয়ে থেকে যায়। ছায়া মিশে যাওয়া, বিচ্ছেদের মধ্যেও একাত্মতা। হ্যাঁ, অনেকটা তাই। তারা হয়তো শারীরিকভাবে আলাদা হবেন, কিন্তু তাদের সত্তাটা এই নদীর প্রবাহের মতোই এক হয়ে রইল চিরকালের জন্য। এই গভীর মুহূর্তগুলোর পরেই তো বিদায়ের পালা আসে। হ্যাঁ, উৎসের প্রথম অংশের পঞ্চম দৃশ্যে সেই ছবিটা আঁকা হয়েছে। কৃষ্ণ চলে যাচ্ছেন, রাধা তাকিয়ে আছেন, বাতাসে কদম ফুল ঝরছে। দৃশ্যটা খুব করুণ শোনায়। করুণ, কিন্তু সুন্দরও। রাধার কম্পিত কণ্ঠের প্রশ্ন, যদি আবার দেখা হয়? কৃষ্ণের উত্তরটা কি ছিল? কোনো প্রতিশ্রুতি? ঠিক প্রতিশ্রুতি নয়, উত্তরটা অন্যরকম। তিনি বলছেন, তবে আমি তোমার চোখে থাকব আর তুমি আমার হৃদয়ে। এর মানে কি? শুধু সান্ত্বনা? না, আমার তা মনে হয় না। এটা নিছক সান্ত্বনা নয়, এটা তাদের সম্পর্কের একটা নতুন সংজ্ঞা দিচ্ছে। কিরকম? চোখে থাকা মানে কি? দৃষ্টিতে, স্মৃতিতে, অনুভবে বেঁচে থাকা। আর হৃদয়ে থাকা মানে অস্তিত্বের গভীরে মিশে থাকা। এই উত্তরটা উৎসের পরের ভাবনার দিকে নিয়ে যায়। পরের ভাবনা? হ্যাঁ, তৃতীয় অংশের মূল ভাবনা মৃত্যুর পারে ভালোবাসা বা লাভ বিয়ন্ড ডেথ। আচ্ছা। তাদের প্রেমটা আর জাগতিক দেখা হওয়া বা শারীরিক উপস্থিতির ওপর নির্ভর করছে না। এটা বিচ্ছেদ বা মৃত্যুকেও যেন অতিক্রম করে গেছে। এই মৃত্যুর পারে ভালোবাসা ধারণাটা উৎস কিভাবে ব্যাখ্যা করছে? বর্ণনাকারীর একটা লাইন এখানে খুব গুরুত্বপূর্ণ। যদি প্রেম সময়ে হয়ে যায়, মৃত্যু আর বিচ্ছেদ কেবল এক ছায়া মাত্র। প্রেম সময় হয়ে যায়? হ্যাঁ, এই উৎসের মূল বক্তব্য এটাই। প্রেম যখন শুধু অনুভূতি নয়, অস্তিত্বের অংশ হয়ে যায়, তখন তার সময়ের মতোই অনন্ত। জাগতিক শেষ বা বিচ্ছেদ তখন গৌণ হয়ে পড়ে, একটা ছায়ার মতো, যা আসল সত্তাকে ছুঁতে পারে না। বুঝলাম। তৃতীয় অংশে তাদের শেষ আলিঙ্গন বা হাতে হাত রাখা, এগুলো সেই চিরন্তন বন্ধনের প্রতীক। আর তারপরেই রাধার সেই কথাটা শোনা যায়। হ্যাঁ, তুমি চলে গেছো কৃষ্ণ, কিন্তু সময় তো এখনো আমার হাতে বাজে। এটা অসাধারণ একটা লাইন। সময় তো এখনো আমার হাতে বাজে, এই লাইনটার অর্থ কি দাঁড়ায়? খুব গভীর শোনালো। এর মানে হল, কৃষ্ণের শারীরিক অনুপস্থিতি সত্ত্বেও রাধার কাছে সময় কিন্তু থেমে যায়নি, এবং সেই সময়ের প্রতিটা মুহূর্তে কৃষ্ণ এবং তাদের প্রেম জীবন্ত। মানে কৃষ্ণ যেন সময়েরই অংশ হয়ে গেছেন। হ্যাঁ, যা রাধার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বয়ে চলেছে। তার চলে যাওয়াটা একটা ঘটনা, কিন্তু তাদের প্রেমটা একটা চলমান বর্তমান। এটা একটা গভীর দার্শনিক জায়গা কিন্তু। প্রেম এখানে স্মৃতি নয়, জীবন্ত উপস্থিতি। একদম। আচ্ছা, এই প্রেম কি শুধু তাদের দুজনের অভিজ্ঞতার মধ্যেই বাধা?
উৎসের কয়েক জায়গায় লোককথার কথাও এসেছে। হ্যাঁ, এসেছে। যেমন এক বৃদ্ধা মন্দিরের পাশে বসে গল্প বলছেন আর একটা বাচ্চা মেয়ে জিজ্ঞেস করছে গল্পটা সত্যি কিনে। সেই উত্তরটা কি ছিল? বৃদ্ধা বলছেন, প্রেমের গল্প সত্যি না মিথ্যে তা নয় মা, প্রেম নিজেই গল্প। বাহ, এটা তো আখ্যানটাকে অন্য মাত্রা দেয়। ঠিক, এটা পৌরাণিক কাহিনীকে সরাসরি মানুষের অভিজ্ঞতার সঙ্গে জুড়ে দেয়। গল্পটা সত্যি কি মিথ্যা সেই প্রশ্নটাই অপ্রাসঙ্গিক হয়ে যায়। প্রেম নিজেই একটা জীবন্ত সত্তা, একটা গল্প যা মানুষের মুখে মুখে, স্মৃতিতে, অনুভূতিতে বেঁচে থাকে। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে। হ্যাঁ, এই উৎস এটাই দেখাচ্ছে যে লোককথা বা স্মৃতিচারণের মাধ্যমেই এই গভীর অনুভূতিগুলো টিকে থাকে। যেমন বৃন্দাবনের বাতাসে আজও বাঁশির সুর ভাসে বলে যে লোকবিশ্বাস। হ্যাঁ, শুনেছি। উৎস বলছে হয়তো কৃষ্ণ বা রাধা নয়, স্মৃতি সেই সুর বাজিয়ে যায়। স্মৃতি। হ্যাঁ, স্মৃতি বা প্রেম নিজেই। তাহলে এই যে পুরো পুনর্কথন, এই সিনেম্যাটিক উপস্থাপনা, এটা আমাদের নিজেদের জীবনের দিকে তাকাতে কোনোভাবে সাহায্য করে? মানে আমাদের নিজেদের প্রেম, বিচ্ছেদ, হারানো স্মৃতি? অবশ্যই করে। আমার তো মনে হয় বেশ কয়েকটা দিক থেকে করে। যেমন? প্রথমত, এটা প্রেমকে সময় নিরপেক্ষ একটা শক্তি হিসেবে দেখাচ্ছে, যা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ছোট গণ্ডি পেরিয়ে বিষয়টাকে একটা বৃহত্তর ক্যানভাসে দেখতে সাহায্য করে। ঠিক। দ্বিতীয়ত, দিব্যসত্তার এই যে মানবিক রূপ, যেখানে ঈশ্বরও প্রেম করেন, অপেক্ষা করেন, কষ্ট পান, এটা আমাদের নিজেদের অনুভূতির সঙ্গে একটা সংযোগ তৈরি করে দেয়, একটা সেতু বাঁধে। হ্যাঁ, এটা ঠিক। আর তৃতীয়ত, এটা স্মৃতি, লোককথা আর আখ্যানের শক্তিকে উদযাপন করে। আমরা কিভাবে গল্প বা শিল্পের মাধ্যমে অতীতকে বাঁচিয়ে রাখি, অনুভূতিকে সঞ্চারিত করি, সেই প্রক্রিয়াটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। এই বিশেষ ব্যাখ্যাটা তার কাব্যিক ভাষা আর সিনেমাটিক আঙ্গিকের মাধ্যমে একটা চিরকালীন বিষয়কে নতুনভাবে অনুভব করার সুযোগ করে দেয়। এক্স্যাক্টলি। তাহলে আজকের এই গভীর আলোচনায় আমরা রাধাকৃষ্ণের শেষ দেখার এই বিশেষ চিত্রটিকে নানা দিক থেকে দেখলাম। মূল যে বিষয়গুলো উঠে এলো, নীরবতার গভীরে থাকা সংবাদ, জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ওঠা প্রেম, বিদায়ের বেদনা অথচ তার সৌন্দর্য, আর স্মৃতি ও লোককথার মাধ্যমে সেই প্রেমের অনন্ত জীবনলাভ। ঠিক। আমরা দেখলাম কিভাবে একটা আধুনিক শৈল্পিক কাঠামো ব্যবহার করে একটা প্রাচীন কাহিনীকে নতুন অর্থ, নতুন অনুভূতিতে জীবন্ত করে তোলা যায়। বেশ অন্যরকম একটা আলোচনা হলো আজ। হ্যাঁ, সত্যি। এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে। কি বলুন তো? এই উৎসের উপস্থাপনা অনুযায়ী যেটাকে শেষ দেখা বলা হচ্ছে, সেটা কি আসলেই শেষ, নাকি এটা প্রেমের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর? রূপান্তর কিরকম? মানে যেখানে শারীরিক উপস্থিতিটা গৌণ হয়ে যায় আর প্রেমটা একটা অনন্ত প্রতিধ্বনিতে পরিণত হয়। যেমন ধরুন, বৃন্দাবনের বাতাসে ভাসা সেই বাঁশির সুর বা এই গল্পটাই যা আমরা এখন আলোচনা করছি। আচ্ছা, তাহলে কি সত্যিকারের শেষ দেখা সেটাই, যা আসলে কখনো শেষ হয় না, বরং স্মৃতিতে, শিল্পে আর অভিজ্ঞতার গভীরে চিরকাল বেঁচে থাকে, একটা অন্তহীন অনুরণন হয়ে? চমৎকার একটা ভাবনা। এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন। এই গভীর অনুসন্ধানে আজ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।